পরও কিন্তু ওনার কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা চাইতো। টাকা পয়সার জন্য অনেক ধরনের সিন ক্রিয়েট করতো। আত্মীয় স্বজনের কাছে আবার চাইতে বলতো। তো আমাদের ট্রান্সপ্লান্ট, আমাদের চিকিৎসা, আমাদের সংসারটাও আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে কিন্তু চলতো সবসময়। আমি কিন্তু এতবার চাইতে পারতাম না। আমি তো একটা মানুষ, আমার তো একটা মানে বিবেক বলে কিছু কাজ করে। বারবার একটা মানুষের কাছে চাবো, সবাই তার আমার জন্য নিয়ে বসে নেই। যার জন্য এইভাবে যখন ওকে আমি বলতাম, তখন ও আমাকে বলতো যে আমাকে তাহলে সমিতির থেকে তুলে দাও। তো সমিতি থেকে যে আমি তুলে দিতাম, সেই সমিতির কিস্তিগুলো কিন্তু আমাকে পরিশোধ করতে হতো। কারণ আপনারা জানি না জানেন কিনা, জানার কথা যে সমিতির প্রত্যেকটা সমিতির কিন্তু লোনগুলো মহিলা মানুষদেরকেই দেওয়া হয়, কোনো পুরুষের নামে কিন্তু লোনগুলো হয় না। এটা কিন্তু মহিলা মানুষদের নামে হয়। তো এই যে একটা ডকুমেন্টস আমার, এটা হচ্ছে শক্তি সমিতি থেকে তুলেছিলাম, 3 লাখ টাকা ওকে আমি তুলে দিয়েছিলাম। এটা সম্পূর্ণটা মাসে 30,000 টাকা করে 1 বছরের মেয়াদে, মাত্র 1 বছরের মেয়াদে নিয়েছিলাম, আমি পরিশোধ করেছি। ও কিন্তু বেকার, ও কিন্তু সারাদিন মোবাইল চালাচ্ছে, ওর কিন্তু কোনো মাথা ব্যথা নাই এগুলো কিভাবে শোধ হবে বা কি হবে। এই টাকাটা নিয়ে ও ইন্ডিয়ায় গেছিল বিজনেসের কথা বলে, মিনা নামের এক মহিলার সাথে বিজনেসের কথা বলে। পরবর্তীতে আমাকে কোনো বিজনেসের কোনো প্রমাণই ও দিতে পারেনি। তো যাই হোক, ওই বাড়ি করার পর থেকে, হ্যাঁ, আরেকটা লোন আছে আমার, এটা হচ্ছে আরেকটা সমিতির, এটা হচ্ছে বুড়ো বাংলা সমিতির। ওই পেপারসটা আমার সাথে এখন নাই, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো, কল রেকর্ডের তার সাথে আমার কথা আছে, হ্যাঁ, কথা হয়েছিল। আচ্ছা, দোতলাটা যখন কমপ্লিট করা হয় ও আমাকে লিখে দিল, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে, আমার ছেলেটা, আরেকটু বলে নিই, আমাদের অপারেশনের পরে কিন্তু আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়। আমার ছেলেটা করোনার সময়, সেই সময় 2020 সালের দিকে। তো তখন হচ্ছে ও অসুস্থ হয়ে পড়ে, ওর নক পিস প্রবলেম হয়। আমি এত ডিটেলসে বলতে পারছি না, সরি, সময় সবারই মূল্য আছে। একটু গুগলে সার্চ দিয়ে কষ্ট করে দেখবেন যে নক পিসটা কি। এটা হচ্ছে দুটো হাঁটু একটু ব্যাকা হয়ে গেছিল আমার ছেলে, সারাদিন কম্পিউটারে বসে থাকতো এই কারণে, আর ভিটামিন ডি অতিরিক্ত অভাবে। তো সেটার জন্য ডাক্তার বলেই দিয়েছিল যে ওর পা দুটো সোজা করতে হলে অপারেশন করতে হবে। তো ওই মুহূর্তে আসলে অপারেশন করবো, ছোট একটা ছেলে, একটা খুঁত হয়ে যাবে, অনেক অনেক দৌড়াদৌড়ি করলাম। তখনও বাংলাদেশে ইন্ডিয়াতে মিলিয়ে না, কোথাও থেকেই বললো থেরাপিতে সারবে না, যেহেতু 10-এর উপরে ওর বয়সটা হয়ে গেছিল। ইয়ে কি বলে, অপারেশনই করতে হবে, সোজা করতে হবে। তো তখন আমি বাসায় আসলাম, ইন্ডিয়া থেকে আসার পরে বাচ্চাকে নিয়ে দেখিয়ে আসলাম। আসার পরে ওকে জিজ্ঞেস করলাম যে কি করা যায়। বাপ মা, আমার একটাই সন্তান, আমাদের তো একটা পরামর্শের ব্যাপার আছে, কি করা যায়। তখন সে বলল যে এখন একটা ছেলে, তাতে কি হয়েছে, ডাক্তার তো বললো যে অপারেশন ছাড়া সোজা হবে না, ঠিক আছে, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই, আমরা অপারেশন কিভাবে করাবো, অপারেশন করাবো না। তখন কিন্তু ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকেও ডাক্তাররা বলে দিয়েছিল যে ছেলে যদি পাটা অপারেশন আমরা না করি, আমার একটাই ছেলে তো, যে কোনো সময় ও হুইল চেয়ারে চলে যাবে। তখন আমার হাজবেন্ড আমাকে উত্তর দিল যে ডাক্তার তো বলেছে হুইল চেয়ারেই যাবে, মারা তো যাবে না, আর আমরা অপারেশন না করাই, আমাদের তো টাকা পয়সা নাই। তখন আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম আর বলেছিলাম, একটা মাত্র ছেলে, তুমি হয়তো হুইল চেয়ারে যেতে দেখতে পারবা, আমি মা হিসাবে পারবো না, তাহলে আমি দেখি আমি কি করতে পারি। তো এইটা বলে আমার আবারও টুকিটাকি গয়নাগাটি দিয়ে, তো আমি দিল্লি অ্যাপোলো ডাক্তারের সাথে ভিডিও কলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলি, ছেলের পা দেখাই। তখন উনি সব বললো যে কত কি খরচ লাগবে। তো এক একটা পায়ে 7.5 লাখ টাকা করে লাগবে, মানে দুটো পা মিলিয়ে 15 লাখ টাকা লাগবে। একটা করার 6 মাস বা 1 বছর পর আরেকটা করতে হবে। তো আমি ওই আমার টুকটাক যা গয়না ছিল ওইটা আবার বিক্রি করলাম, হচ্ছে না তো 7.5 লাখ ওইটুকুতে। আবার আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি চাইলাম, হ্যাঁ, সবাই আমাকে হেল্প করলো। পরে একটা একটা করে আমার ছেলের পাটা আমি অপারেশন করলাম, আমার সম্পূর্ণ আমার উদ্যোগে, ওই দিল্লি অ্যাপোলোতে নিয়ে। তো ওই সময়ও আচ্ছা আসলো, ছেলেকে নিয়ে সুস্থ হয়ে আসলাম। আসার পরে এবার ওর প্ল্যান, ও আরো লোন তুলে দিতে হবে তাকে, তার টাকা লাগবে, তাকে লোন তুলে দিতে হবে। আবার আমি বললাম যে আবার লোন তুলবো, আমি শোধ করবো কিভাবে। পার্লারের কাজটা যে আমি করি, আমার যে বিউটি পার্লার আছে, এটা সবাই এর মধ্যে জেনে গেছেন, শুনেছেন এর আগেও যে আমি বিউটি পার্লারের কাজ করি প্লাস বুটিক্সের কাজ করি। তো এই পার্লারের কাজটা আমার ট্রান্সপ্লান্টের পর থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশি একটা করতে পারি না। এটা আমার এলাকার বা আমার যারা ক্লায়েন্টরা আছে তারা সবাই জানে, সবাই জানে আমি খুব কম কাজ করি। একদম মানে খুব কাছের যারা ক্লায়েন্ট, যারা কল দিয়ে আসে, তাদের কাজটাই করতে পারি, এছাড়া বেশি একটা করতে পারি না। কাজটা হচ্ছে আমার সন্তানের মতো, তো একেবারে ছেড়েও দিতে পারি না। হ্যাঁ, দিতাম, খুব যদি সচ্ছল থাকতাম তাহলে ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে আমি রেস্টে থাকতাম। কিন্তু আসলে অতটাও তো সচ্ছল না, যার জন্য আমি ছাড়িও না, যে টুকটাক যা কাজ হয় ওটাই আমার অনেকটা সংসারে হেল্প হয়। তো ওই কারণে ওই কাজটাও ঠিক মতো করতে পারি না, তাহলে আমি লোনটা যে তুলবো, পরিশোধ করবো কিভাবে, এভাবে বলার পর
ও একদিন প্ল্যান করে চলো আমরা দুজন মিলে ই করি, বড় একটা লোন নিই ব্যাংকের থেকে। তারপরে ব্যাংক থেকে বড় লোন নেওয়া হয়, সেটাও আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এই যে আইডিএফসি ব্যাংক থেকে আমার 16 লাখ টাকা তোলা হয়, পুরো বাড়িটা মর্গেজ রেখে, নিচতলা দোতলা পুরোটা মর্গেজ রেখে এই লোনটা তোলা হয় 16 লাখ টাকা আমাদের দুজনের নামে। যেহেতু দোতলাটা আমার, নিচতলাটা ওর, যার জন্য দুইজনেরই পেপারস ব্যাংকে জমা দিয়ে একেবারে মর্গেজ রেখে এই লোনটা তোলা হয়। তো এই লোনটা তুলবার আগে ও হিসাব করেছিল যে 3 তালাটা যেহেতু আমরা করব, 3 তালার ভাড়াটা কত আসে, এরকম অ্যামাউন্ট আসে, তাহলে কিস্তিটা কত আসে, এরকম আসে, তাহলে তো একেবারে সই সই হচ্ছে, তাহলে আমরা লোনটা তুলি। তাহলে আমরা 3 তালার পুরো ভাড়াটা তুলে আমরা ব্যাংকে দিয়ে দিতে পারবো, কিস্তি 10 বছরের মেয়াদ কিন্তু। হ্যাঁ, এই পর্যন্ত কিস্তি, রুম ভাড়া আমার ওখানে আবার চলে, তেমন একটা ফাঁকা থাকে না রুম। তো রুম ভাড়াটা তুলে আমি প্রতি মাসে কিন্তু কিস্তিগুলো চালিয়ে যাচ্ছি একেবারে ঠিকঠাক মতো, কোনো রকম কোনো বকেয়া আমার নাই। এটার ক্ষেত্রেও সে বলেছে কি যে রুম ভাড়া তুলে নিয়ে আমি গুলশানে গিয়ে বসে আছি, অনেক ধরনের কথা বলেছে, একেবারে টাকার অ্যামাউন্ট উল্লেখ করে 65,000 টাকা 3 মাসে কত হয় এই সে। এখন ও যেহেতু গারদে, আমি যেহেতু বাধ্য হয়েছিলাম ওর নামে মামলাটা দিতে, আমার গায়ে এতভাবে হাত তোলা, এত নির্যাতন করার কারণে, তো স্বাভাবিকভাবেই তো আমাকে তো রুম ভাড়াটা উঠাতেই হবে, উঠিয়ে আমাকে তো লোনটা পরিশোধ করতেই হবে, কিস্তিটা তো দিতেই হবে প্রতি মাসে, না হলে আমি কোথা থেকে দেবো? কিস্তিটা তো দিতেই হয়, এটা তো সবাই জানে। সেটার বিরুদ্ধে ও কি বলছে, আমি নিয়ে যে বসে আছি। ও কিন্তু ওর বক্তব্যের মধ্যে একবারও একটা জায়গাতেও উল্লেখ করেনি যে ওর কিস্তি আছে বা লোন আছে বা সেটা মাসে মাসে দিতে হয়, সেটা কিন্তু একবারও উচ্চারণ করেনি। ঠিক আছে, তো এই কারণে আমার রুম ভাড়াটা তোলা কিস্তিগুলো দেওয়ার জন্য। ও এখন যেগুলো প্রচার করতে চাচ্ছে বা বলছে, সেটার একমাত্র উদ্দেশ্য সেটা হলো ও বাড়িটা বিক্রি করবে। বাড়িটা বিক্রি করতে গেলে যেহেতু আমাদের দুজনের সাইন লাগবে, যেহেতু বাড়িটা মর্গেজ রাখা, যার জন্য আমার সাথে মানে মিল দেবে, মিল দিয়ে বাড়িতে ঢুকে তারপরে ও ছলে বলে কৌশলে বাড়িটা বিক্রি করে টাকা পয়সা নিয়েও চলে যাবে। আমার হাজবেন্ডের আমার বাচ্চার প্রতি কোনো মায়া দয়া নাই, আমি যে ওয়াইফ আমার প্রতিও কোনো দয়া মায়া নাই, কিছুই নাই। হ্যাঁ, আমি দেখেছি এত বছরে, আমি এত কাছ থেকে ওকে দেখেছি, শুধু মানে ওর কারোর প্রতি কোনো মায়া দয়া নাই। এই এত বছরের ভিতরে আমি ওকে এটাই আবিষ্কার করেছি যে ও একটা সেলফিশ, ও নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। আপনারা অনেকেই অবাক হচ্ছেন, আচ্ছা একটা মানুষ একটা ওয়াইফের কাছ থেকে কিডনি নেওয়ার পরে এইরকম ব্যবহার কেমনে করে, আপনারা কিন্তু অবাক হচ্ছেন। কেমনে করে জানেন ভাইয়া? ও হচ্ছে আপনাদের মতন না, মানে আপনাদের মতো মানুষ না, ও হচ্ছে একটা অন্য টাইপের মানুষ। সেটা কিরকম, খুব সীমার টাইপের মানুষ, ও খুব স্বার্থপর, ও খুব নিজেকে বোঝে, নিজে কিভাবে ভালো থাকবে। ছোট্ট করে আমি একটু বলি তাহলে বুঝবেন, আমি একটা ছোট্ট বিড়াল পালতাম, বিড়ালটার পিছনে যদি আমি 2 টাকা খরচ করতাম, সাপোজ একটা লিটার কিনতাম, সেই লিটারটাও কিন্তু আমার বোন কিনে দিত, আমি কিন্তু কিনতাম না তেমন একটা। আমি এই 500 টাকা কেন বিড়ালের পিছনে খরচ করলাম? এটা থাকলে তো আমার কাজে লাগতো। মানে এই টাইপের হিংসা টাইপের একটা মানুষ, মানে আমি এটা বুঝে উঠতে পারি যে ও নিজেকে নিয়ে সারা জীবন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। আমার ছেলেটার পাটাও ও অপারেশন করতে দিতে চাইতো না, ও বলতো কি এটা হলে আমাদের তো অনেক কাজে লাগতো, কি দরকার এতগুলো টাকা ভাঙলাম, এতগুলো টাকা ভাঙলাম, এই টাইপের একটা হিংসা ওর। ও সারা জীবন নিজেকে নিয়ে ভালো থাকতে চায়, ও অন্য কারোর জন্য ওর দয়া মায়া নাই, কখনোই নাই, এই টাইপের একটা মানুষ। তো আমি একটু চেয়েছিলাম যে ও একটু ভালো ব্যবহার করবে আমার সাথে, একটু ভালোবাসা দেবে, সেটাও আমি পাইনি, যার জন্য আজকে আমার এত দূর আসা। বিড়ালটা শেষ পরিণতি মৃত্যু। বিড়ালটাকে আমি টিকা দেবো, ভ্যাকসিন দেবো বিড়ালটাকে। আমি আমার পার্লারের একটা ফেসিয়াল করি আমি 2,000 টাকা ওইদিন পেয়েছিলাম। আমি নিয়োগ করেছিলাম এই টাকাটা দিয়ে আমার বিড়ালটাকে আমি একটা ভ্যাকসিন দেবো, যেহেতু পালছি একটা অবলা প্রাণী, ওকে তো আমার দায়িত্ব এভাবে পালা। তো এই 2,000 টাকা আমি মুখ দিয়ে বলে ফেলেছিলাম যে আমি ওকে ভ্যাকসিন দেবো এই টাকাটা দিয়ে, এই ফেসিয়ালের টাকাটা দিয়ে। তখন ও বলেছিল যে না, এটা ওকে ভ্যাকসিন এত টাকা দিয়ে দিতে হবে না। আমি কেন বললাম এই কথা, এই কারণে মানে বিড়ালটাকে বিনা দোষে ও কয়েকবার লাথি মেরেছে, আমার বাচ্চাও দেখেছে, আমার বাচ্চা অনেক কেঁদেছে, বিড়ালটাকে আমরা দুজনেই অনেক ভালোবাসতাম। পরবর্তীতে যখন মানে শব্দ হয়েছে আমি দৌড়ে গেছি, তখন ও বললো কি যে, আমি জিজ্ঞেস করলাম তুমি মেরেছো বিড়ালটাকে, বলছে না। সাথে সাথে আমার বাসায় সিসি ক্যামেরা আছে, আমি সিসি ক্যামেরা একটু টানলাম, টেনে দেখি যে ও সোফা থেকে একেবারে টেবিলের মাঝখানে পা দিয়ে এমন লাথি মেরেছে, বাচ্চাটা আমার ছুঁড়ে গিয়ে ওখানে পড়েছে, আর যার জন্য এত জোরে শব্দ হয়েছিল। এটা হচ্ছে মানে চোখে দেখা একবার, আরেকবার আমার নিজের চোখে, ওর নিজের চোখে দেখা। ছোট্ট 1 মাস কালে এনেছিলাম, সেই সময় ও লাথি মেরেছিল অনেক জোরে। তখন থেকে মেনলি আমার বিড়ালটা অনেক আতঙ্কে থাকতো। তো 8 মাস বাচ্চাটা আমার কাছে ছিল, 8 মাস থাকার পর ওই যে ভ্যাকসিনটা আমি দিতে পারলাম না আমার হাজবেন্ডের কারণে, যার জন্য ও ফ্লু হয়ে পরবর্তীতে মারা যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম আর বাঁচাতে পারিনি। ওর কথা বলেই দিয়েছে, আমি তো ভাইয়া আসলে সংসার করবো দেখেই এতদিন এত বছর
ওকে আমি বলেওছি যে তুমি এই ঝামেলাটা কিভাবে মিটাবা, দেখো তুমি তোমার গায়ে হাত না তুললে এত বড় পদক্ষেপ আমি নিতাম না, তাই না? তো যাই হোক নিয়েছি, যেটাই হয়েছে, তুমি এই জিনিসটা, আমিও অসুস্থ তুমিও অসুস্থ, আমাদের ফ্যামিলির সবাই আমাদের জন্য সাফার করছে, এটা আসলে ঠিক না, তুমি জিনিসটা ঝামেলাটা মিটাও, কিভাবে মিটাবা? ওর একটাই কথা, তুমি আপোস করো, তুমি আমাকে বাস। এখন দেখেন যেটা মামলা চলছে, এটা তো আমি তো চাইবই একটা, আমি কিন্তু অনেকবার ওকে মাফ করেছি, অনেকবার বিশ্বাস করেছি। লাস্ট এই মামলা হবার আগেও আমি যখন থানায় অভিযোগ করি তখনও কিন্তু আমাকে দিয়ে কেঁদে কেটে সেই অভিযোগটা তুলিয়ে ফেলে। আর তুলিয়ে ফেলার পরের দিন থেকেই ওর রূপ আবারও চেঞ্জ, আবারও আমার সাথে খারাপ ব্যবহার, মারধর। তাহলে আমি ওকে কিভাবে বিশ্বাস করে এখন আবার এমনি এমনি মিলে যাব, ওকে ঘরে নিয়ে একসাথে আমরা একসাথে নিচে থাকবো, কিভাবে এটা পসিবল বলেন? আমি তাই জন্য বলেছি, দেখো তুমি কিভাবে মেটাবা সেটা তুমি বলো, আর নয়তো কোর্ট আমাকে যেই রায় দেবে আমি সেটা মেনে নেব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের দ্বারস্থ হয়েছি, আমি একটা চাই যে এটা সমাধান হোক। আমি কি চেয়েছিলাম? আমি একটু ভালো ব্যবহার চেয়েছিলাম, একটু ভালোবাসা চেয়েছিলাম, সেটা আমি পাইনি। হ্যাঁ, একটু সামান্য মূল্যায়ন আমার হয়নি। ও শুধু ওর না, ওর ফ্যামিলির কারোর কাছ থেকে কখনো পাইনি। কখনো কোনো দিন আমাকে কোনোদিন ফোন করেও জিগায়নি যে তুমি কেমন আছো অপারেশনের পরে। ওরাই এমন টাইপের মানুষ। আমাকে আর আসতে বাধ্য যেন করা না হয়। আসলে আমি একটা অসুস্থভাবে বাঁচতে চাই। হ্যাঁ, আর কিছু আমার চাওয়া নাই, আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই। যদি থাকতো বহু আগে আমি চিন্তা করতাম। আমি শুধু একটু শান্তি মতো আমার বাচ্চাটাকে নিয়ে, আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা এখন শুধু আমার এই বাচ্চাটা। আমি আমি যেন দ্বিতীয়বার এমন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কমেন্টস যেন আমাকে মর্মাহত না করে। আমি কিন্তু এই গত 2 দিনে আমার হাজবেন্ডের এইসব কথা করেছি, তাই আমি এইভাবে করি না, ই করবো, সুইসাইড আগে মারবো, তারপর আমি মরবো। তো তারপর আমার আসলে অনেক ধৈর্য, তো আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে। তখন আমি যদি এখন সুইসাইড করি তাহলে আমার হাজবেন্ডের মিথ্যে সুইসাইড করবো না, আমি তাহলে এগুলো মিথ্যে আমাকে প্রমাণ করতেই হবে। আমি সমস্ত প্রমাণ দেব এবং দিয়েওছি আপনাদের সামনে। এখন আপনারা বিচার করবেন যে কে সত্য আর কে মিথ্যে। আমি এটার শেষ দেখবো, এটার বিচারটা আমি চাই।